জগৎ শেঠ। আচ্ছা, কে বলুন তো এই জগৎ শেঠ? জগৎ শেঠ বলে আদৌ কেউ ছিলেন কি? এই যে বলা হয় না জগৎ শেঠের ভোজ, জগৎ শেঠ আসলে একজন কেউ ছিলেন না। একটা পজিশন বা একটা সাম্মানিক পদ ছিল জগৎ শেঠ, মুর্শিদ কুলি খান দেওয়া জগৎ শেঠ। কিন্তু কে এই জগৎ শেঠ? সেই সময় বলা হয় অষ্টাদশ শতক মানে 18th সেঞ্চুরির একটা বেশিরভাগটাই এই শেঠ বংশীয়দের হাতে ছিল অর্থনৈতিক ব্যবস্থাটা, মানে বেশিরভাগ টাকাই ছিল এদের হাতে। এত টাকা এত টাকা এত টাকা, যে পরিমাণ টাকা নবাব বাদশাদের কাছেও কোনো সময় থাকতো না। কথায় আছে ভাগীরথীর যে নদী, বলা হয় এত টাকা তাদের কাছে ছিল যে ওই টাকা দিয়ে নাকি নদীতে বাঁধ দিয়ে দিতে পারেন জগৎ শেঠ, এরকম প্রবাদও চালু ছিল। তো ব্যাপারটা হচ্ছে যোধপুর থেকে গল্পটা শুরু। যোধপুরে হীরানন্দ সাহু একবার ভাগ্য পরীক্ষা করার জন্য ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সামান্য কিছু টাকা নিয়ে চলে যান পাটনায়। এবার পাটনায় ভাগ্য লক্ষ্মী সেখানে তার প্রসন্ন হয় না এবং তিনি ভীষণ মনোকষ্টে ভোগেন। পারিবারিক অশান্তি বা বাড়িতে ফিরে কি জবাব দেবেন এইসব কথা ভাবতে ভাবতে তিনি একদিন শহর থেকে একটু দূরে একটি জঙ্গলের মধ্যে ঢুকে যান এবং এতটাই গভীরে চলে যান, যেতে 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 একটা সময় মনে হয় রাস্তা খুঁজে পাচ্ছি না, অন্ধকার হয়ে এসছে বুঝি। কিন্তু এটা খুব একটা শিওর নই আমি, হয় আত্মহত্যা করার উদ্দেশ্যে বা মানে উদ্দেশ্যবিহীন ভাবে তিনি সন্ধ্যের দিকেও ওই জঙ্গলের মধ্যেই ঘোরাফেরা করছিলেন। কি হবে, একটা হয় না মানুষের, আমাদের অনেক সময় ফ্রাস্ট্রেশন, এরকম সময় জঙ্গলের মধ্যে থেকে একটা চিৎকার আর্তনাদ শুনতে পান তিনি। শব্দটা শুনে সেই দিকে গিয়ে দেখেন বাড়ি, বোঝা যায় বাড়িটা জরাজীর্ণ হয়ে গেলেও একটা সময় বাড়ির খুব জৌলুস ছিল। তিনি দু একবার ডাকাডাকি করতেও সেই আওয়াজটা বন্ধ হয় না, সেই আওয়াজটা আসতেই থাকে। তিনি সেই আওয়াজের দিশা ধরে এগোতে এগোতে গিয়ে বাড়ির ভেতর গিয়ে দেখেন একটি বিরাট মাপের পালঙ্ক, তার উপর একজন বৃদ্ধ অসহায় ভাবে কাতরাচ্ছেন। সঙ্গে সঙ্গে হীরানন্দ সাহু তার সেবা শুশ্রূষা শুরু করেন, কিন্তু কিছুতেই তাকে বাঁচাতে পারে না জানেন। কিন্তু মারা যাওয়ার আগে বৃদ্ধ ঘরের পূর্ব দিকের দিকে কিছু একটা ইশারা করতে থাকেন। ভদ্রলোকের মৃত্যুর পর হীরানন্দ সাহু সেই দিকে গিয়ে খনন কার্য করে মানে মাটি খুঁড়ে প্রচুর ধন সম্পত্তির অধিকারী হন। এবং এখানেই গল্পটা শেষ নয়, ব্যাপারটা হচ্ছে হীরানন্দ সাহু যোধপুরে ফিরে যান এবং এই বিরাট ধন সম্পত্তি তিনি 3 গুণ নিজের বুদ্ধি এবং নিজের পরিশ্রমের দ্বারা বাড়িয়ে ফেলেন। এবং পরবর্তীকালে এই হীরানন্দ সাহুর 7টি পুত্র হয়, 7 ছেলে, যেরকম রাজার হয় না 7টি সন্তান। এই সন্তানদের মধ্যে নামগুলো খালি গুলিয়ে যায়, একটু আপনাদের পড়ে শোনাই। এই 7 ছেলের মধ্যে একজন বড়জন হচ্ছে গোবর্ধন, তারপর সদানন্দ, তারপর রূপচাঁদ, তারপর মূলকচাঁদ, তারপর আমিনচাঁদ, তারপর নয়নচাঁদ এবং সবশেষের নামটি কি মানিকচাঁদ। আমাদের গল্প, আমাদের টোটাল ইন্টারেস্ট কিন্তু এই মানিকচাঁদকে নিয়ে। এই মানিকচাঁদ নামক ভদ্রলোকটি এত তুখর বুদ্ধির অধিকারী ছিলেন, সে গল্পটাই আসছি। তো এই 7 জন ছেলেকে ভারতবর্ষের 7 দিকে পাঠিয়ে দিলেন হীরানন্দ সাহু সেই ধন সম্পত্তির কিছু কিছু দিয়ে, যেটাকে তোমরা 7 গুণ বাড়িয়ে নিয়ে এসো। বাংলার রাজধানী তখন ঢাকা, সেখানে এই মানিকচাঁদের মানে ছোট ছেলের দায়িত্ব পড়লো যে বাংলা, বিহার, উড়িষ্যা এই দিকটা তুমি দেখবে। সেখানে মানিকচাঁদ টাকা ধার দিতে শুরু করে এবং সেই টাকা ডাবল ট্রিপল হতে হতে বাড়তে থাকে। আর সেখানেই ঢাকা যেহেতু রাজধানী, বাংলার দায়িত্বপ্রাপ্ত তখন সদ্য মুর্শিদ কুলি খান এসছেন, কিন্তু সেখানে কাজকর্ম করতে পারছেন না, মানে কোনো সমস্ত জায়গায় বাংলার সুবেদারের থেকে তিনি বাধা পাচ্ছেন।
কেননা তিনি সুবেদারের একদম পছন্দ নয় তার উপর কেউ অভিভাবক হিসেবে মাথার উপর থাকুক এবং সব দিকে নজর রাখুক, তিনি একদম পছন্দ করছেন না। এবং সেই সময় মানিক চাঁদের কাছে টাকা ধার করতে গিয়ে এই মানিক চাঁদ আর মুর্শিদ কুলি খানের ভীষণ গভীর এক বন্ধুত্ব তৈরি হয়। মুর্শিদ কুলি খানকে এই যেহেতু হীরানন্দ সাউর ছেলে, ছোট ছেলে মানিক চাঁদের অসম্ভব বুদ্ধি ছিল, সে সেই তাকে বুদ্ধি দিতে শুরু করে, টাকা দিতে শুরু করে এবং আস্তে আস্তে তারা দুজনেই মুর্শিদাবাদে এই রাজধানীকে শিফট করে নিয়ে আসেন। মূলত মুর্শিদ কুলি খাঁ তো মুর্শিদাবাদে এলেন, তার সঙ্গে সঙ্গে কিছুদিন পরেই তিনি ডেকে নিলেন মানিক চাঁদকে, কেননা তিনি বুঝতে পারছিলেন বিশাল এই সাম্রাজ্য তিনি একা সামলাতে পারবেন না। এবং মানিক চাঁদ চলে আসার পর তিনি মুর্শিদ কুলি খান তাকে একটি উপাধি দেন, শেঠ হিসেবে, এবং সেইখান থেকে জগৎ শেঠ নামে পরিচিত হয় মানিক চাঁদ। এবং মানিক চাঁদের বংশের বাকি প্রত্যেক পুরুষ জগৎ শেঠ নামেই পরিচিত হয়, এটা একটা টাইটেল বা উপাধি। তো মানিক চাঁদ যখন মুর্শিদাবাদে এসে একটি রাজবাড়ি স্থাপন করেন, যখন তিনি জগৎ শেঠ হিসেবে পরিচিত হয়ে যান, নসিপুর রাজবাড়ি, সেটি এখনো দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের ছাপ নিয়ে, ইতিহাসের নানান গল্প নিয়ে নসিপুর রাজবাড়ি। কিন্তু জগৎ শেঠের বাড়ি যদি আপনি না গেছেন তো বাংলার ইতিহাসকে আপনি চিনতে পারবেন না। ভাবা যায় আমি কথা বলছি 18th সেঞ্চুরি, এবং সেই 18th সেঞ্চুরিতে ওই সময় মুর্শিদ কুলি খাঁয়ের প্রায় 7 কোটি টাকা জমা ছিল এই মানিক চাঁদের কাছে। ভাবতে পারেন কত টাকা, এবং সেই টাকা কোনো নবাব কিন্তু ফেরত পাননি পরবর্তীকালে। কোথায় গেল কি সেই টাকা কেউ জানে না, কেউ খবর রাখে না। এবং জগৎ শেঠের বাড়ি গিয়ে ওখানে ছবি তোলা নিষেধ, ভেতরে যে মিউজিয়াম সেটা একবার অন্তত নিজের ছেলে মেয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে দেখানোর প্রয়োজন যে কি ছিল বাংলা। একটা জায়গা আপনাদের দেখাতে পারি যেখানে একটা মাটির তলায় ঘর, এবং সেইখানে ওই সিঁড়ি দিয়ে নেমে যেতে হতো সেই ঘরগুলোয়। সেখানে ঘর এক একটা ঘর ভর্তি মোহর থাকতো, স্বর্ণমুদ্রা থাকতো। এবং এই মানিক চাঁদ আর মুর্শিদ কুলি খাঁ, যার নাম থেকে মুর্শিদাবাদ, এরা দুজন মিলে কিন্তু ট্যাক্সশাল স্থাপন করে। বাংলার প্রথম ট্যাক্সশাল এরাই তৈরি করে। বুঝতে পারছেন, এই যে জগৎ শেঠ বলে যে মানিক চাঁদ বিখ্যাত, তার নিজস্ব সেনাবাহিনী ছিল, 1000 সৈন্য ছিল মিনিমাম। সত্যি বাড়িতে যান, গায়ে কাঁটা দেবে। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। কথা বলে জগৎ শেঠের ভোজ কয় যাহারে, সেই ভোজ, জগৎ শেঠের ভোজ পৃথিবী বিখ্যাত। জগৎ শেঠের ভোজ নিয়ে সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি কাপুরুষ মহাপুরুষে দেখবেন উল্লেখ আছে। জগৎ শেঠের বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, বাবুদের পাতে মন্ডা কম পড়েছিল, তাই বাবুরা গাল দিতে দিতে চলে গেল, সেই হচ্ছে জগৎ শেঠ। যাই হোক, ভাবা যায়, আমি যখন দেখছিলাম না, আপনি লর্ড ক্লাইভের জামাটাকে শুরু করে অনেক ঘাসেটি বেগমের শাড়িয়া, সোনার শাড়ি, রূপোর শাড়ি দেখার মতো। তো সেই আমি কি করছি, কিছু না, একটু সাদা তেল গরম বসালাম। তখনকার দিনে এটা পুরোটাই মাখনে হতো বা ঘিতে হতো। আচ্ছা, জগৎ শেঠ নিজে বোধহয় মাছ টাছ খুব একটা খেতেন কিনা আমি জানি না, নট ভেরি শিওর, জেনে বলবো, না জেনে ভুল বলাটা ঠিক হয়। তো কিন্তু যখন খাওয়াতেন তার ভোজ দেখানোর মতো ছিল। ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই রেসিপি, যেটা আমরা ধরে নিতে পারি আন্দাজে যে এই ধরনের ভোজে এই ধরনের রান্না হতো। আজকে বানাবো আপনাদের জন্য মরিচ কাতলা। এই প্রথমে মাছে একটু গোলমরিচ গুঁড়ো আর নুন মাখিয়ে নেব, মাখিয়ে মাছটা ভেজে নেবো। এটা না মাখনে রোস্টের মতো হতো। আসলে ওদের না তখন 18th সেঞ্চুরির কথা বলছি আমি, তখন ইংরেজদের সঙ্গে ওঠা বসা, তো নুন গোলমরিচের ব্যবহারটা তখন বেশি করে শুরু হয়েছে। মাছটা এক পিঠ হয়ে গেলে তবেই উল্টো পিঠটা ভাজবে। আর এগুলো গাদাতেও ভালো হয়, তবে পেটিতে বেশি মজা হয়।
খুবই হালকা করে ভেজে তুলে রাখতে হবে। এই যে মাছ ভেজে খাওয়ার চলটা কিন্তু যতদূর সম্ভব এই মুর্শিদাবাদ থেকেই এসছে। তার একটা বিশেষ কারণ, আমি হাত খুঁটিটা রেখে একটু ঢাকা দিচ্ছি যাতে মাছটা ফ্রাই হয়, আমার দিকে ছিটকে না আসে, কারণ কাতলা মাছে বেশ ভালোই তেল থাকে। তো যাই হোক, তো এই যে কথাটা বলছিলাম, এই সময়ে এই গোলমরিচ এই রোস্ট রোস্ট দেখতে একটা বেশ লুক, সেটা মনে হয় এই সময় থেকেই চালু হচ্ছে। তো এই মরিচ যে মাছ, মরিচ মাছ বলে বা মরিচ কাতলা, সেটার জন্য মাছটা ভেজে আগে তুলে নেবো। এটা বাচ্চাদের ভীষণ ভালো লাগে, বড়দেরও ভালো লাগে, এটাকে আরো রিচও করা যায়। আমি একটু লাইটার ভার্সন দেখাচ্ছি। আমরা মাছটা বেশ হালকা ভেজে তুলে নিলাম। এবার আমরা এর মধ্যে দেব ওই তেলেই, তেলের মধ্যে মাছের তেলটাও মিশে গেছে, একটু পেঁয়াজ কুচি, আমার ধারণা বাংলার রান্নাতেও এই যে ইভেন ঢাকাই রান্নাতেও দেখবেন, ঢাকার সাথে মুর্শিদাবাদের ডাইরেক্ট যোগাযোগ ছিল, রাজধানী যেহেতু স্থানান্তর হয়েছিল ঢাকা থেকে মুর্শিদাবাদে, তাই তখন যাতায়াতটা কিন্তু ছিল, তাই কালচারাল একটা এক্সচেঞ্জ ওদের মধ্যে হতো। এটা যখন ভাজবো, ভাজার সময় আমরা একটু নুন ছড়িয়ে, নইলে লাল হয়ে যাবে, এটা ঢাকা দেবো, দিয়ে আঁচ কমিয়ে দেবো। এটা হতে হতে আমরা যেটা করবো, কয়েকটা রসুন, দুটো মাছ তো 1 2 3, একদম সরু সরু এই 6 কোয়া মতো নিলাম। এটাকে আমরা, আপনি খুন্তি দিয়েও করে নিতে পারেন, ছুরিরও দরকার হয়, একটু জাস্ট খেতে নিন। 6 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা একটু থেঁতো করে নিন। এবার এটা থেঁতো করা মশলাটা, মানে কাঁচা লঙ্কা আর রসুনটা এর মধ্যে দিয়ে দিন। দেখলেন কত অল্প পরিমাণে দিলাম। এবার যাতে কি ভালো গন্ধ বেরিয়েছে, আমি এই হামানদিস্তাটা ধোয়াও হয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে মশলাটার একটু জল দেওয়া প্রয়োজন, হলে পুড়ে যেতে পারে। তখনও হামানদিস্তা খুব ব্যবহার করতো। কাঁচা লঙ্কা, গোলমরিচ আর রসুন, এছাড়া শুধুমাত্র মাখন, আর কিচ্ছু লাগে না এই রান্না। এটা স্টু এর মতন একটা, কিন্তু দুর্ধর্ষ খেতে হয়। গোলমরিচ বাটা দিলাম, এটা আপনি আপনার যেরকম পছন্দ সেরকম দেবেন। এবার গোলমরিচটা একটু তেলের ওপর নাড়াচাড়া করে দেবো। এটা আবার একটু ঢাকা দিয়ে কষানো হয়ে যায়। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমরা দেবো চিনি। চিনিটা দিলে কিন্তু পেঁয়াজ আর গলবে না, সুতরাং একদম শেষের দিকে এসে আমরা চিনিটা দেবো। একটু দই, টক দই, এটা মুরগির মাংস খুব ভালো হয়, তো সেক্ষেত্রে একটু নারকেল বাটা দিলে মনে হয় আরো ভালো হবে। আমাদের মরিচ মাংস দেখবেন একটা মুরগি, এটা অলরেডি শেয়ার করা আছে, আমি পারলে কমেন্ট বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, দেখে নিতে পারেন। এই দিলাম। জেনারেলি আমরা কি করি, নামাবার আগে মাখন দিই, তো এক্ষেত্রে তা নয়। আমার মনে হচ্ছে চিনিটা আরেকটু লাগবে, কারণ এতটা টক দই দিয়েছি তো, চিনিটা বড্ড কম হয়ে গেছে। এবার
একটা শুকনো লঙ্কা এরকম জাস্ট অল্প একটু কাটিয়ে দিয়ে দেবো। আর দেবো কোথায় গেল মাখন। বেশ খানিকটা মাখন। এবার মাছ দুটো একটু জল লাগবে, হ্যাঁ একটু জল। মাছটা তো একটু জল টেনে নেবে, তাই না? মাছটা হোক, মোটামুটি রান্না রেডি। এতে তো জল এসেই গেছে, কিছু করারই নেই। এই দেখুন গোলাপ জলের শিশি, সেই শিশির ছিপিটা যেটা রয়েছে, আপনি 4টে মাছেও যা মশলা লাগছে 2টো মাছেও একই মশলা লাগবে। গোলাপ জল এই 5-6 ফোঁটা মতো, আর কেওড়া জল। কেওড়া জলটা দেওয়া হতো কেন জানেন? জগৎ শেঠের ভোজ বলে কথা। লোকে বলা হয় ব্রাহ্মণরা খেতেন যতক্ষণ না পইতে টাইট হয়ে যাচ্ছে, মানে ভাবতে পারেন খেয়ে আবার একটু হেঁটে চলে আসতেন, তারপর আবার খেতে বসতেন, যাতে বেশি অতিরিক্ত মাত্রায় লোকে খাবার কম না পড়ে। সবাই অনেকটা খেয়ে নিল, অনেকেই খেতে পেল না, সেটা না হয়। তাই জন্য কেওড়া জল বলে এমন একটা জিনিস, গোলাপ জল কেওড়া জল, সেই সমস্যাটা দূর করে। ব্যাস একটু দমে মিনিট 3 রেখে গরম গরম সার্ভ করে দেবো। মুর্শিদাবাদের শুধুমাত্র যে শাড়ি বিখ্যাত আর এই খাওয়া দাওয়া প্যালেস এসব রয়েছে তা না, মুর্শিদাবাদের অনেক কিছু বিখ্যাত। যেমন মুর্শিদাবাদে একের পর এক রাইস মিল রয়েছে। আপনারা যদি ন্যাশনাল হাইওয়ে দিয়ে যান তাহলে প্রচুর দেখতে পাবেন, একদম পাশাপাশি সব বড় বড় রাইস মিলগুলো রয়েছে। এর পাশাপাশি বিখ্যাত হচ্ছে কি অরিজিৎ সিং, হ্যাঁ সে তো বিখ্যাতই। তার সঙ্গে সঙ্গে বিখ্যাত হচ্ছে ছানা বড়া। এটা উড়িষ্যার ছেনা পোড়ার মতো নয়, এটা হচ্ছে কালো জামের মতো দেখতে, কিন্তু কালো জামে আমাদের যেরকম স্বাদ তার থেকে একেবারে আলাদা, মানে ভেতরটা পুরোটা ক্ষীরে। ইটস জাস্ট অসাম। আমি যদি পারি পরের বার মুর্শিদাবাদ গেলে আপনাদের জন্য নিশ্চয়ই তার রেসিপি নিয়ে আসবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি কেউ মুর্শিদাবাদ থেকে আসেন তাহলে আমার জন্য একটু ছানা বড়া নিয়ে আসবেন, ঠিক আছে না? দোকানে দিয়ে দেবেন, আমার দোকান রয়েছে তো। দোকান দেখেননি এখনো? আচ্ছা আজকে দোকান দেখতে হবে না, আজকে বরং কমেন্ট লিঙ্কে আমি মুর্শিদাবাদের যে সুন্দর সুন্দর স্বর্ণচুরি এবং বালুচুরি, স্বর্ণচুরি, বড়দের তসরের শাড়ি দেখেছি, সেই দুটো লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা ফ্রি টাইমে দেখবেন, জানাবেন কেমন লাগলো। বিষ্ণুপুরের বালুচুরি বিখ্যাত বলে আমরা জানি তো, ছেলেবেলা থেকে অনেকেই জানি, কিন্তু বালুচর, যেখান থেকে বালুচর মানে ল্যান্ড অফ স্যান্ড, সেইটা কিন্তু বালুচর ছিল অ্যাকচুয়ালি জিয়াগঞ্জ, যেখানে আপনাদের অরিজিৎ সিং থাকেন তার ঠিক কাছেই। বালুচরটা আস্তে আস্তে নদীর তলায় চলে যায় বলে সেখান থেকে লোকজন বিষ্ণুপুরে শিফট করতে শুরু করে, আর তাই বিষ্ণুপুরে চলে যায় বালুচুরি শিল্প। কিন্তু এখনো স্বর্ণচুরি, বালুচুরির কিছু মানে অপূর্ব অপূর্ব এক্সক্লুসিভ শাড়ি যদি পেতে হয় তাহলে মুর্শিদাবাদেই আপনাকে যেতে হবে। তার জন্য বাড়িতে বসেও পেয়ে যেতে পারেন, লিঙ্কগুলো দিয়ে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে গরদ, তসর, অসাধারণ অসাধারণ কাজ। আচ্ছা এবার একটু চেখে দেখা যাক কিরকম হয়েছে। জানতাম ভালো হবে। মিষ্টিটা জাস্ট পারফেক্ট। ভাবছিলাম পেঁয়াজ রয়েছে, এতটা চিনি দিলাম, নইলে কিন্তু খেতে পারবেন না, মানে চিনিটা একটু দিতেই হবে, নইলে না ভীষণ ঝাল হয়ে যাবে। এরকম আরো কি কি রেসিপি দেখতে চান আমাদের লিখে জানাবেন কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব সেখানকার রেসিপি নিয়ে আসতে আপনাদের সামনে, সে যেখানকারই হোক আমি চেষ্টা করব। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন সকলের সঙ্গে, এবং অবশ্যই আমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে হচ্ছে যাদের সাহায্য ছাড়া
আমি মুর্শিদাবাদ পরিক্রমা করতে পারতাম না, আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তুলে নিয়ে আসতে পারতাম না। সেটি হলো, আপনি ন্যাশনাল হাইওয়ের কথা বলছিলাম, রাইস মিলগুলো যেখানে, ওখানে একটা নতুন রিসর্ট তৈরি হয়েছে, অ্যাকোয়া পাউন্ড রিসর্ট অ্যান্ড স্পা। দেখার মতো, সিরিয়াসলি দেখার মতো, এবং অ্যাফোর্ডেবল প্রাইসে 5 স্টার ফেসিলিটিস। আর আজকের এপিসোড ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। বাই।